আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। দর্শক, বাংলাদেশে যা যা ঘটে তার সবটাই হতাশাব্যঞ্জক বা নিরাশার এমন নয়, অনেক ঘটনাই ঘটে যেগুলো আশার সঞ্চার করে এবং আমাদেরকে আশাবাদী হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। এবং সরকারের যারা দায়িত্বে আছেন এখন উপদেষ্টারা, তারাও যা বলছেন তার সবটাই মিথ্যা এমন নয়, আবার সবটা সত্য এমনও নয়। আজকে একটি ঘটনা নিয়ে কথা বলবো যেটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক। ইনফ্যাক্ট গত কয়েক বছর ধরেই এই খবরটি গণমাধ্যমে আসে বিভিন্নভাবে। তারপরও এটা একটু আলোচনা করার দাবি রাখে। সেটা হচ্ছে প্রাণী সম্পদ উপদেষ্টা, এবং তিনি বলছেন যে আমাদের পর্যাপ্ত পশু মজুদ আছে, কোরবানির যে পশু আমাদের প্রয়োজন হয়, সুতরাং আমাদেরকে পার্শ্ববর্তী দেশের গরু বা পশুর কোনো প্রয়োজন নেই। এই কথাটি গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে আমাদের দেশের যে চাহিদা, যে গরুর যে চাহিদা, তার একটি বড় অংশই এখন আভ্যন্তরীণভাবে মেটানো হচ্ছে। মানে আভ্যন্তরীণ যে উৎপাদন, সেই উৎপাদন যথেষ্ট বেড়েছে। এবং যার ফলে যেটা হচ্ছে, যেমন এবছরও যথারীতি আমাদের 1 কোটিরও বেশি প্রাণী লাগবে, এবং এর মধ্যে একটা বড় অংশই, মানে বড় অংশই বলতে প্রায় সবটাই বলা যায় যে এটা দেশীয় যে পশুর, সেটা চাহিদা মেটাবে। এবং কিছু বিদেশি বা পার্শ্ববর্তী দেশ থেকে আসা যে পশু তার লাগবে, সেগুলো লাগবে। কিন্তু এই যে খবরটি, এই খবরটি কিন্তু কয়েক বছর আগে, মানে 5-6 বছর আগেও এভাবে চিন্তা করা যেত না। কারণ একসময় ছিল যে আমাদের এই কোরবানি বলুন আর সারা বছরের মাংসের চাহিদা বলুন, এটা বিদেশি গরুর, বিশেষ করে ভারতের এবং মিয়ানমারের গরুর উপর আমাদের নির্ভরশীল করতে হতো। এবং একসময় এর আগেও আবার একসময় ছিল যখন আমাদের বিদেশির উপর কোনো নির্ভরশীলতাই ছিল না, আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ চাহিদাই আমাদের দেশীয় পশু দিয়ে মিটত। কিন্তু মাঝখানে এমন হয়েছিল অবস্থা যে দেদার মানে সীমান্ত থেকে দেদার পশু আসছিল, ফলে যেটা হয়েছে যে দেশীয় উৎপাদনের যে গরু, সেটা ভাটা পড়ে। মানে আমাদেরকে বিদেশ নির্ভরতা ছিল আমাদের একটা প্রধান ভরসার জায়গা। কিন্তু এখন পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে। বিশেষ করে গত কয়েক বছরে ধারাবাহিকভাবেই আমাদের আভ্যন্তরীণভাবে উৎপাদিত যে উৎস থেকে এই পশুর চাহিদা মেটানো হচ্ছে। মানে আপনার দেশের ভিতরে যদি আপনি উৎপাদন বাড়ান, তাহলে এটা আপনার জন্য একটা বড় শক্তির জায়গা। কেন বলছি? কারণ শুধু যে গরু বা কোরবানির পশু এমন নয়, যে কোনো ক্ষেত্রেই সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে একটু নাজুক হয়েছে, এসব আমরা কি দেখলাম যে ভারতের অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ বাংলাদেশে তাদের রপ্তানি কমিয়ে দিয়ে তারা বাংলাদেশের উপর একটা পদক্ষেপ, শাস্তিমূলক পদক্ষেপ নিতে চাইছেন। এটা তাদের জন্য কতটা অর্থনৈতিকভাবে লাভজনক নাকি ক্ষতি, এটা নিয়েও একটা পর্যালোচনা আছে। এবং অর্থনীতিবিদরাই বলছেন যে যিনি রপ্তানি করবেন তারই এটা আর্থিক ক্ষতি মূলত, এবং যিনি কিনবেন তারও এক ধরনের ক্ষতি, কারণ তাকে বিকল্প উৎস খুঁজে বের করতে হবে অথবা নিজে উৎপাদন করতে হবে, দেশের অভ্যন্তরে উৎপাদন করতে হবে। ভারত থেকে আমরা যেসব পণ্য আনি, যেমন এই গরু পাচারের পরিমাণ একসময় সীমাহীন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, এবং এই গরু আনতে গিয়ে সীমান্তে প্রায় প্রতিদিনই বাংলাদেশিদের হত্যা করত। এখনও এটা আছে, কিন্তু বাস্তবতা হলো যে সেই পরিস্থিতি পাল্টেছে। এবং আমরা যদি আমাদের দেশের ভিতরের উৎপাদন বাড়াতে পারি, যেমন সেটা হতে পারে পেঁয়াজ, ডাল, কিংবা ভারত থেকে যেসব কৃষি পণ্য আমরা আনি, সেই পণ্যগুলো দেশের ভিতরে উৎপাদন করা গেলে এই বিদেশ নির্ভরতা আমাদের কমবে। এবং এই যে বিদেশ নির্ভরতা, সেটা ভারত হোক, চীন হোক, কিংবা পাকিস্তান হোক, আমেরিকা হোক, যে কোনো দেশ হোক, আপনি যদি অন্য দেশের উপর যদি আপনার নির্ভরতা কম থাকে, তাহলে আপনি অনেক বেশি শক্তিশালী থাকবেন যে কোনো পণ্যের ক্ষেত্রে। এখন আমরা চাইলেই রাতারাতি অনেক পণ্যের ক্ষেত্রে নিজস্বভাবে উৎপাদন করতে পারবো না, কিন্তু এই যে কৃষি পণ্য, মানে যেটা আমরা নিজেরা পারি, এই পশুর কথা বলুন, এখন গ্রামেগঞ্জে গেলে দেখা যায় যে অনেক পরিবারে নারীরা গরু লালন পালন করছেন, ছাগল লালন পালন করছেন, এবং দেশের অভ্যন্তরের চাহিদা এই সব প্রাণীতে মিটছে। এটা অত্যন্ত ইতিবাচক। এবং এর ফলে যেটা হয়, গ্রামীণ অর্থনীতিও ভাইব্রেন্ট হয়েছে। ফলে আমরা এই যে কোনো ক্ষেত্রে বিদেশ নির্ভর করি, আমরা ডালের উপরে ভারতের উপর নির্ভর করি, পেঁয়াজের উপর নির্ভর করি, আদার উপর নির্ভর করি, অনেক পণ্য আছে কৃষি পণ্য যেগুলো দেশেই উৎপাদন করলে দেশের চাহিদাই সেগুলো দিয়ে মেটানো সম্ভব, অনেকাংশেই মেটানো সম্ভব। কিন্তু আমাদের নির্ভরশীলতা হচ্ছে ভারতের উপরে। ফলে যেটা হয়েছে, ভারতের সঙ্গে যখনই আমাদের সম্পর্ক একটু টানাপোড়েন হলো, তখনই তারা এটাকে একটা অস্ত্র হিসেবে তারা ব্যবহার করার সুযোগ পাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের যে উৎপাদন, সেই উৎপাদনে মনোযোগ দিতে হবে। এবং এই যে প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার, তিনি বলছেন কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু মজুদ আছে, পার্শ্ববর্তী দেশের গরুর কোনো প্রয়োজন নেই, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাই পথে যেন প্রতিবেশী কোনো রাষ্ট্রের গরু ঢুকতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি রাখছে। খুবই খুবই দারুণ কথা আসলে। মানে আমরাই, বাংলাদেশেরই উচিত হবে ঠেকিয়ে দেওয়া, যাতে করে গরু আসতে না পারে এবং দেশের ভিতরেই যাতে উৎপাদন হয়। এটা সত্য যে বাংলাদেশে গরুর মাংসের দাম এখন একটু বেশি, 750 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু যেটা সত্য, সবচেয়ে বড় সত্য হলো যে এই মাংসের চাহিদার একটা বড় অংশই দেশের উৎপাদন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। তো উৎপাদন যত বাড়বে, এর দামও আস্তে আস্তে আরো কমে আসতে পারে। এবং যে কোনো দেশের উপরে
নির্ভরশীলতা, এককভাবে নির্ভরশীলতা বলুন আর যে কোনো ক্ষেত্রেই নির্ভরশীলতার কথা বলুন না কেন, এটা আপনাকে দুর্বল করবে যে কোনো বার্গেনিং এর ক্ষেত্রে, যে কোনো সিচুয়েশনে। ভারতের ক্ষেত্রে তাই হয়েছে। ভারতের উপর আমাদের অতি নির্ভরশীলতা যে কোনো পণ্যের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বেশ সংকটে ফেলেছে। শুধু ভারত নয়, অন্য কোনো দেশ, যেটা বললাম চীন, পাকিস্তান, আমেরিকা, যে দেশই হোক না কেন, কোনো দেশের উপরই কোনো ক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে নির্ভরশীলতা কিন্তু কমিয়ে আনতে হবে। এবং যত কম নির্ভরশীল হবেন, যত আপনি আত্মনির্ভরশীল হবেন, নিজের উপর নির্ভরশীল হবেন, ততই কিন্তু আমাদের জন্য সেটা ইতিবাচক হবে। তো শুধু কোরবানির গরু নয়, এই যে কোটি পশু প্রয়োজন হবে, একটা বড় অংশ যেরকম মেটাতে পারছি, তেমনিভাবে ডাল বলুন, পেঁয়াজ বলুন, রসুন বলুন, অন্যান্য যেসব পণ্য আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, মশলা বলুন, সবই আমাদের নিজস্বভাবে উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে। কয়েকদিন আগে ভারতের একজন সাংবাদিক বলছিলেন, ভারত যখন এই শক্ত পদক্ষেপ আমাদের উপর নিল, তখন তিনি বলছিলেন যে বাংলাদেশ তো শস্য শ্যামলা। এক্স্যাক্টলি তাই। বাংলাদেশের মাটি, আপনি যেখানেই যা কিছু লাগাবেন দেখবেন যে কিছু না কিছু হচ্ছে। আমাদের গ্রামেগঞ্জে এখনও অনেক জায়গা ফাঁকা থাকে, সেই ফাঁকা জায়গাটা আমরা ব্যবহার করতে পারি এবং অন্য কারো উপর নির্ভরশীলতা আমরা কমিয়ে আনতে পারি, এবং এর মধ্য দিয়েই কিন্তু দেশ শক্তিশালী হবে। অর্থনৈতিকভাবে যখন দেশ শক্তিশালী হবে, তখন কিন্তু আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও আপনি একটা শক্ত অবস্থান নিতে পারবেন। দর্শক, দেশের পশুতে কোরবানির চাহিদা মিটছে, একটা বড় অংশ মিটছে, এটা অত্যন্ত একটি সুখবর এবং এই ধারা অব্যাহত থাকবে আশা করি। এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে। আমাদের চ্যানেলটি নতুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক।